আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জামালপুর ৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন এবং জামালপুর জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। অ্যাডভোকেট আব্দুল আওয়াল, আপনার কাছে একটু প্রথমে আসতে চাই যে নির্বাচনের হালচাল নিয়ে একটু বলবেন, আপনার কাছে একটু জানতে চাই, তারপর আরও প্রশ্ন রয়েছে আমার কাছে। জি আলহামদুলিল্লাহ। এই আজকে আপনাকে এই অনুষ্ঠানের সাথে আমাকে যুক্ত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ জানাই। সেই সাথে আমি এই মুহূর্তে জামালপুর ৪ আসনের মাঠে আমার বিশাল জনশক্তি বহর নিয়ে মাঠে নির্বাচনী প্রচার অভিযানে আছি। এই পর্যায়ে আমি আপনাদের সামনে যুক্ত হতে পেরেছি। হালচাল আলহামদুলিল্লাহ। আমাদের জামালপুর সারা জেলার বিষয়গুলো যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে আমরা এই মুহূর্তে বলবো যে সর্বক্ষেত্রেই নির্বাচনের একটা আমেজের পূর্ব অবস্থাটা এই মুহূর্তে বিরাজমান। সব ক্ষেত্রে মানুষের কাছে আমরা আমাদের বক্তব্য নিয়ে যাচ্ছি এবং মানুষ নির্বাচন হবে এই ব্যাপারে মানসিকভাবে তৈরি হচ্ছে। এবং মানুষের মধ্যে একটা প্রশ্ন এখনো আছে যে আদৌ নির্বাচনটি যথাসময়ে হবে কিনা এবং মানুষ তাদের স্বাধীনভাবে মতামত ব্যক্ত করতে পারবে কিনা, এই জাতীয় সংজ্ঞাগুলো মাঠ পর্যায়ে আমাদের কাছে মানুষ জিজ্ঞাসা করে জানতে চায়। আমরা আলহামদুলিল্লাহ মানুষকে অত্যন্ত আশ্বস্ত করেছি যে সরকার নির্বাচনের ব্যাপারে অত্যন্ত দৃঢ় এবং কঠোর। স্বাধীনভাবে মতাধিকার মত প্রকাশের সুযোগ সরকারের পক্ষ থেকে করা হবে। আর আমরা সব রাজনৈতিক দলগুলো তো জনগণের পাশে আছি। আমরা আমাদের জায়গা থেকে মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই চেষ্টা আমরা করব। তো এই পর্যায়ে মাঠ পর্যায়ে সর্বক্ষেত্রে নির্বাচনের আমেজ ওই চা স্টল থেকে শুরু করে সাধারণ কৃষক, রিক্সা চালক, ভ্যান চালক এবং কৃষিজীবী, সাধারণ শ্রমিক, মেহনতি মানুষ সবার মধ্যে একটা আকাঙ্ক্ষা যে যারা যেন একটা নির্বাচনের জন্য তাদের ভোটটা দিতে পারে, এই প্রত্যাশা সবার মাঝে আছে। জি, আপনার আসলে আমরা অডিও পাচ্ছি কিন্তু আসলে ভিডিও পাচ্ছি না, হতে পারে ওখানে নেটের সমস্যা, নেটওয়ার্ক সমস্যা। আমি একটু জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনীত প্রার্থী জামালপুর ৫ আসনের আমি একটু আপনার কাছে আসতে চাই। আপনি একটু বলবেন যে হচ্ছে সেখানকার নির্বাচনী পরিস্থিতি কি অবস্থা, সামগ্রিকভাবে আপনাদের প্রস্তুতি কেমন? না, আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই আমার প্রিয় দল বিএনপির পক্ষ থেকে যারা দেখছেন শুনছেন সকলকে সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই নির্বাচনটা দীর্ঘদিনের বাংলাদেশের মানুষের প্রতীক্ষিত নির্বাচন। গত ১৭ বছর বাংলাদেশের মানুষ জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন, পুনর্নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, যে কারণে ভোট নিয়ে মানুষের মধ্যে একটা চরম আকাঙ্ক্ষা আছে, যেটির প্রতিফলন করতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারি ২০২৬ সালের নির্বাচনে, যে কারণে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে। আমরা নির্বাচনী মাঠে কাজ করছি, মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। এবং এইখানে যেটি বাস্তবতা যে ১৭ বছর মানুষ একদিকে ভোট দিতে পারে নাই, আর এইদিকে নানাভাবে চরম জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার হয়েছে। সব মিলিয়ে এই নির্বাচনটিকে বাংলাদেশের মানুষ, একই সাথে জামালপুরের মানুষ পজিটিভলি নিচ্ছে এবং তারা উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে এই নির্বাচনে তারা অংশগ্রহণ করতে চায়, যেটি আমরা ভোটের মাঠে মানুষের মাঝে দেখছি। আমরা এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ সহ আমরা মাঠে ময়দানে সাধারণ মানুষের কাছে যাচ্ছি, বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে যাচ্ছি। আমরা তাদের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি এবং ব্যাপক উৎসাহ পাচ্ছি। আমরা মনে করি যে এই নির্বাচনটি এখন পর্যন্ত একটি সুষ্ঠু সুন্দর পরিবেশের দিকে আমরা দাবিত হচ্ছি। তারপরেও নির্বাচন নিয়ে শঙ্কা মানুষের মধ্যে শেষ নাই, কারণ মাঝখানে কিছু বিভ্রান্তিকর আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের বা দলের কিছু বক্তব্য, কিছু দাবি, এগুলি নিয়ে মানুষের মধ্যে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। একই সাথে পতিত স্বৈরাচার যারা তারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে, এটা মানুষের মধ্যে একটা শঙ্কা আছে, যে কারণে একেবারে শঙ্কা মুক্ত না। তারপরে এখন নির্বাচনী আমেজ বইছে, সারা দেশের মানুষ নির্বাচনের দিকে, জামালপুরের মানুষের নির্বাচনের দিকে। হ্যাঁ, জামায়াতে ইসলামীকে কি প্রতিদ্বন্দ্বী মনে করছেন আপনার আসনটিতে? না, আমরা সকলকেই প্রতিদ্বন্দ্বী মনে করি। যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তারা আমরা তাদের সকলকেই প্রতিদ্বন্দ্বী মনে করি। কিন্তু আমরা যেটি মনে করি যে বিএনপি একমাত্র দল যারা গত ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে একনিষ্ঠভাবে সংগ্রাম চালিয়ে গেছে। এই সংগ্রামে আমাদের বিএনপি নেতাকর্মী সবচেয়ে হত্যা, গুম, বেশি খুনের শিকার হয়েছে। আমাদের নেতাকর্মী সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছে। আমাদের নেতাকর্মী সবচেয়ে জেল, হামলা এবং সবচেয়ে মিথ্যা মামলার বেশি শিকার হয়েছে। তারপরেও বিএনপি গত ১৭ বছর রাজপথে সরব উপস্থিতি ছিল জনগণের দাবি দেওয়া নিয়ে,
যে কারণে আমরা মনে করি যে আজকে বাংলাদেশের রাজনৈতিক অবস্থানে বা ভোটের যুদ্ধে বিএনপি বলতে গেলে আমরা আমরা বলবো একক অবস্থানে রয়েছে। এখানে জামাত ইসলামকে আমরা খাটো করে দেখি না, যেহেতু তারা প্রতিদ্বন্দ্বী দল এবং তারা প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করছে, বা অন্য যারা অংশগ্রহণ করছে তাদেরকেও আমরা খাটো করে দেখি না। কিন্তু বিএনপি একটি ভিত্তি একদম তৃণমূলে রয়েছে, এবং গত আন্দোলন সংগ্রামে বিএনপি অংশগ্রহণ করার কারণে আমরা মনে করি যে বিএনপি জনগণের মধ্যে আছে, জনগণের প্রিয় দল, এবং জনগণ বিএনপিকে নিয়ে ভাবছে বলে আমরা মনে করি। জি, আপনার কাছে আমি আবারও ফিরবো। আমি একটু অ্যাডভোকেট আব্দুল আওয়াল আপনার কাছে একটু আসতে চাই। আমি 1991 থেকে 2008 সাল পর্যন্ত আমরা বিভিন্ন পরিসংখ্যান দেখলাম ভোটের। এই জামায়াতে ইসলামের একটু কথা বলবেন? আপনারা তো বিভিন্ন সময়ে নির্বাচনে অংশ নিয়েছেন। আমি জামায়াতে ইসলামের কখনো সেই আসন মানে ওই আসনে আমি কখনো লক্ষ্য করিনি জামায়াতে ইসলাম জিতেছে, জামায়াতে ইসলামের প্রভাব, ভোটের সংখ্যা। মানে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এবার তাহলে আসলে জামায়াতে ইসলামী কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে সেই আসনে? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যে পরিসংখ্যানটা আমাদের সামনে দিয়ে আসছিলেন, এই পরিসংখ্যানের বিবেচনায় হয়তো মনে হবে যে আমরা হয়তোবা হিসাবের মধ্যে নাই, এটা আপনার ধারণা হতে পারে। এটা বিভিন্ন প্রেক্ষাপট ছিল। কারণ কোনো একটু 2001 সালে আমরা তো মূলত 4 দলের জোটের সাথে নির্বাচন অংশগ্রহণ করেছিলাম। আর 1996 সালে যদিও আমি একজন প্রার্থী ছিলাম, সালাম তালুকদার এবং মাওলানা নুরুল ইসলামের সাথে আমি একজন প্রার্থী ছিলাম আমার এই আসনে, এবং অপর আসনেও কিছু কিছু জায়গায় আমাদের প্রার্থী ছিল। কিন্তু 1996 আর 2026 এই যে মাঝখানে যে বিশাল ব্যবধান, এই ব্যবধানের মধ্যে আমরা মনে করি যে আমাদের এই ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য একটা অগ্রগতি আমাদের লক্ষ্য সাধিত হয়েছে। কারণ জাতীয় রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে আজকে জামায়াত ইসলামী তার যে অবস্থান, আহ, এবং জামায়াত ইসলামী 2004 সালেও জোট সরকারের সাথে অংশগ্রহণ করার মাধ্যমে যে দায়িত্ব সরকারি একটা অংশীদারিত্ব হওয়ার জায়গায় তারা যে সততা সৃষ্টি করতে পেরেছে, এবং বিগত 15 বছর স্বৈরাচার এই ফ্যাসিস্ট আন্দোলনে আমাদের যে ত্যাগ এবং কোরবানি এবং অন্যায়ের কাছে আমাদের জীবন যারা আমাদের নেতৃবৃন্দ দিয়েছেন, আপোস করেন নাই, এই আপোষহীন যে মনোভাব, এবং জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে এবং প্রতিটি ইস্যুতে আমরা দলীয় সংকীর্ণতার বাইরে গিয়ে দেশের মানুষের স্বার্থে যে আমরা অবস্থানগুলো নিয়েছি, এই ক্ষেত্রে এই মুহূর্তে আমরা সরজমিনে যেভাবে মানুষের যে ভালোবাসা, মানুষের হৃদয় মনে যে আমাদের স্থান যেভাবে জায়গা দখল করে নিয়েছে, সেটা অভাবিত, সেটা আমাদের কল্পনার বাইরে। তার মানে আপনি বলছেন যে মানুষ ধীরে ধীরে আসলে জামায়াতে ইসলামীকে গ্রহণ করেছে এবং জামায়াতে ইসলামীকে সমর্থন করবে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে। যে নিশ্চয়ই আমি অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন একটু আবারও আপনার কাছে আসতে চাই যে বিএনপির 31 দফা নিয়ে আমরা জানি আপনারা আসলে তৃণমূলে বিএনপির 31 দফা কি পৌঁছে দিচ্ছেন, কিভাবে কাজ করছেন আসলে নির্বাচনকে ঘিরে এই 31 দফা কিভাবে পৌঁছে দিচ্ছেন মানুষের মাঝে? দেখেন, বিএনপি একটি রাজনৈতিক দল, যে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, পরবর্তী সময়ে বাকশাল বিলুপ্ত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, যে দলের বর্তমান চেয়ারম্যান 82 সাল থেকে 90 সাল পর্যন্ত রাজপথে সংগ্রাম করে স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্রকে মুক্ত করেছেন, যে দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতৃত্বে আমরা বিগত ফ্যাসিস্ট বিরুদ্ধে সংগ্রাম করেছি এবং আমরা সফল হয়েছি আল্লাহর রহমতে, আজকে ফ্যাসিস্ট মুক্ত স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। সেই দলটির ভিত্তি একদম জনগণের তৃণমূলে রয়েছে, এবং এই বাংলাদেশের জনগণ আমরা মনে করি যে বিএনপিকে নিয়ে সামনের দিনে স্বপ্ন দেখছে। এই স্বপ্নকে সামনে নিয়ে আমরা যেটি মনে করেছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এবং বিভিন্ন পেশাজীবী মানুষের সাথে কথা বলে আমরা একটি সম্ভাবনা তৈরি করেছি যে আগামী দিনে বাংলাদেশকে যদি আমরা এই দুঃশাসন মুক্ত, স্বৈরাচার মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ এবং জনগণের কল্যাণকর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে 17 বছরে আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রগুলোকে যেভাবে ধ্বংস করেছে সেগুলো সংস্কার করা প্রয়োজন এবং আগামী দিনে একটি সম্ভাবনা তৈরি করা দরকার। আমরা কিন্তু সেই বিষয়টি মাথা রেখেই 31 দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা বিএনপি উপস্থাপন করেছে। এই এই 31 দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা নিয়ে আমরা একদম তৃণমূলীয় প্রতিনিয়ত আমরা সভা সমাবেশ সেমিনার করছি, সাধারণ মানুষের সাথে মত বিনিময় করছি, এবং সেইখানে আমাদের 31 দফা রাষ্ট্র সংস্কারের যে প্রস্তাবনা সেটি আমরা জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করছি। এই 31 দফাতে আমরা ছাত্র সমাজকে নিয়ে ভাবছি, এই 31 দফাতে আমরা শ্রমিকদের নিয়ে ভাবনা, আগামী দিনের ভাবনা তৈরি করা হয়েছে। এই 31 দফাতে বিভিন্ন পেশা, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য সহ বিভিন্ন পেশা শ্রেণীর মানুষকে নিয়ে আগামী দিনের বাংলাদেশ আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। সেই সম্ভাবনাটাই আমরা জনগণের সামনে তুলে ধরেছি, এবং আমরা মনে করি যে 31 দফাটি এখন জনগণের সবচেয়ে কাছে, সবচেয়ে উল্লেখযোগ্য এবং গ্রহণযোগ্য বিষয়, যে আগামী দিনের বাংলাদেশটি, বাংলাদেশ 17 বছর যেভাবে ফ্যাসিস্টের নির্যাতনের শিকার হয়েছে,
এই ফ্যাসিস্টকে বাংলাদেশ আগামী দিনে দেখতে চায় না, যে কারণে বাংলাদেশের মানুষ আগামী দিনের স্বপ্ন দেখছে। এই স্বপ্নের বাস্তবায়নে 31 দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবটি আমি মনে করি এখন সবচেয়ে গ্রহণযোগ্য বিষয় বাংলাদেশের সর্বশ্রেণী মানুষের কাছে, যেটি বিএনপি এই সম্ভাবনাটি তৈরি করেছে। জি, আপনাদের দুজনের কাছে আসলে জানা গেল নির্বাচন নিয়ে আসলে আপনাদের ভাবনা। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের রোড টু পার্লামেন্টে যুক্ত হবার জন্য।